শুভেন্দু যা শুরু করেছেন একাই তৃণমূলের ঘটি বেঁকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই মানুষটাকে যদি তৃণমূল কংগ্রেস জেলে না পুরতে পারে, তাহলে 26-এ যে এর হাতেই তৃণমূলের পতন হবে সেটা তৃণমূল কংগ্রেসও হারে হারে টের পেয়ে যাচ্ছে। কেননা শুভেন্দু অধিকারী এমন একজন লিডার নিজেকে তৈরি করে ফেলেছেন যে নো সেটিং অপোজিশন এটা মানুষ বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। শুভেন্দু অধিকারী কিছুতেই কম্প্রোমাইজ করবেন না। তিনি মাঠে নামবেন, হারবেন, আহত হবেন, সব কিছু ঠিক আছে, কিন্তু লড়াইটা চোখে চোখ রেখে করবেন। আর এই যে বার্তাটা তিনি দিতে পেরেছেন, এর ফলে প্রত্যেক দিন তিনি কোথাও না কোথাও মিছিল করছেন, সেখানে কাতারে কাতারে মানুষ তার মিছিলে যোগ দিচ্ছে, এবং সব থেকে বড় কথা, মিছিলের শেষে তিনি এমন বক্তব্য রাখছেন যাতে করে এই রাজ্যের বিরোধীগামী যারা মানুষ রয়েছেন তারা কিন্তু মোটিভেটেড হয়ে যাচ্ছেন, এবং একটা কথাই তাদের মাথায় ঢুকে যাচ্ছে যে সমস্ত কিছু ভুলে যেতে হবে। যদি সত্যি সত্যি এই রাজ্যটাকে বাঁচাতে হয়, যদি 26-এর পর এই রাজ্যে সুস্থভাবে থাকতে হয়, তাহলে বিজেপিকে ভোট দেওয়া ছাড়া উপায় নেই। আর যত এই এই মনোবলটা, এই মতবাদটা তৈরি হচ্ছে, ততই কিন্তু আতঙ্ক গ্রাস করছে তৃণমূল কংগ্রেসকে। ফলে এবার কিন্তু শুভেন্দু অধিকারীকে জেলে পোরার তোড়জোড় শুরু হয়ে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে, শুভেন্দু অধিকারী রক্ষা কবচ আছে, তাহলে উপায় কি? সেই রক্ষা কবচটাকে ভাঙতে হবে। কতখানি মরিয়া হয়ে গেছে নবান্ন একবার চিন্তা করুন। রয়েছে রক্ষা কবচ, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চেয়ে হাইকোর্টে রাজ্য। আজকে কলকাতা হাইকোর্টের, মহামান্য কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, এবং বলা হচ্ছে শুভেন্দু অধিকারী নাকি নিয়ম মানছেন না, এবং নিয়ম না মেনে তিনি বিভিন্ন জায়গায় মিছিল করে যাচ্ছেন, এবং তার ফলে কিন্তু রাজ্যের প্রচন্ড একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে। তাই শুভেন্দু অধিকারী এই যে নিয়মগুলো ভাঙছে, এই জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে হবে, মহামান্য আদালত নির্দেশ দিক। এবার আপনাদের মনে প্রশ্ন হবে যে কাউকে এফআইআর করতে গেলে কারোর বিরুদ্ধে এই পুলিশের এরকম পারমিশনের কি দরকার হচ্ছে, কলকাতা হাইকোর্টে কেন ছুটতে হচ্ছে? আসলে শুভেন্দু অধিকারী যে নো সেটিং অপোজিশন হিসেবে নিজেকে তৈরি করছেন, এটা তৃণমূল কংগ্রেস অনেকদিন আগেই বুঝতে পেরে গেছে। ফলে যখন কিছুতেই এই শুভেন্দু অধিকারীকে জব্দ করা যাচ্ছে না, বাগে আনা যাচ্ছে না, তার মাথাটা নোয়ানো যাচ্ছে না, তখন এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক ফলস অ্যালিগেশন দিয়ে মামলা করা শুরু হয়ে যায়। এই যে এফআইআর গুলো করা হচ্ছে, পরিষ্কারই তার মোটিভ ছিল একটাই, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং শুভেন্দু অধিকারীকে এই বিভিন্ন থানায় এফআইআর করে জেরার নামে ডেকে 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 সেদিকে ব্যতিব্যস্ত রাখা, যাতে শুভেন্দু অধিকারী রাজনীতি করার সময়টা না পান, এই যে রোজ তিনি মিছিলটা করছেন, মানুষকে জাগাচ্ছেন, সেই সুযোগটা না পায়। এবার একটা সময় গিয়ে শুভেন্দু অধিকারী এরপর মহামান্য কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হন। যে মুহূর্তে তিনি মহামান্য কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হন, তখন চারিদিক বিচার করে দেখে মহামান্য কলকাতা হাইকোর্ট বুঝতে পারে যে হ্যাঁ, কি ধরনের রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি হচ্ছে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এবং স্পষ্ট করে জানিয়ে দেন যে এই 26টা এফআইআর নিয়ে আপাতত কোনো প্রসিডিং করতে পারবে না। আগে তারা জানাক যে সত্যি সত্যি এটার কোনো মেরিট আছে কিনা। আর 2 নম্বর, এবার থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি কোনো এফআইআর করতে হয়, কারুর একটা মনে হলো আর সে গিয়ে থানায় লিখে দিল, আর সব কাজ ছেড়ে দিয়ে থানা ছুটে গিয়ে এফআইআর করে শুভেন্দু অধিকারীকে ব্যতিব্যস্ত করলো, ওই জিনিসটি চলবে না। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি এফআইআর করতে হয়, তাহলে মহামান্য কলকাতা হাইকোর্টের পারমিশন নিতে হবে। কেন? কেননা কলকাতা হাইকোর্টে এসে আগে আপনাদের এস্টাবলিশ করতে হবে যে এই এফআইআর গুলো দাঁড়ায় সত্যি সত্যিই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করার জায়গা আছে। এবার যদি সত্যি সত্যি শুভেন্দু অধিকারী অন্যায় করে থাকেন এবং মহামান্য কলকাতা হাইকোর্ট তাতে স্যাটিসফাইড হন, তখন পারমিশন হবে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করে যা তদন্ত করার করুন। মুশকিল হচ্ছে, এই আদেশটা আসার পর, এই অর্ডারটা আসার পর থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি বারের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়নি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ বা রাজ্য সরকার। কেন? কেননা এই কেসগুলো তো সাজানো কেস, যখনই আদালতের সামনে যাবে ওখানে ঠাটিয়ে আইনের থাপ্পড় পড়বে, খুব ভালো করে বুঝে গেছে। ফলে এই সমস্ত এফআইআর যে বদমাইশি চলছিল সেগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের যে আর কিছুতেই শুভেন্দু অধিকারীকে আটকানো যাচ্ছে না। এবার একটাই আছে, যে কোনো প্রকারে হোক একে জেলে পুরতে হবে। ফলে আজকে মহামান্য জাস্টিস জয় সেনগুপ্তর এজলাসে চলে গেছে রাজ্য সরকার, এবং সেখানে গিয়ে আবেদন জানানো হয়েছে যে এই যে রক্ষা কবচটা আছে সেটা তুলে দেওয়া হোক এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হোক। তাহলে মহামান্য কলকাতা হাইকোর্ট কি বলছে? এবার মহামান্য কলকাতা হাইকোর্ট যেটা বলছে যে তখন শুভেন্দু অধিকারীর আইনজীবীকে ডাকা হয়েছে যে আপনাদের বিরুদ্ধে তো এরকম একটা জিনিস এসছে, কি করা হবে? তো শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেছেন যে দেখুন, এই যে মামলাটি ছিল, এই মামলাটিতে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা কলকাতা হাইকোর্টে আদেশ দিয়েছিলেন
কিন্তু সেটা চ্যালেঞ্জ করে শেষ অবধি সুপ্রিম কোর্ট অব্দি যাওয়া হয়। ওই একটা 3.5 বছরের জেল খাটা আসামি আছে না, সারাদিন ফটর ফটর করে, সর্বজ্ঞানী, সমস্ত কিছু জানে, আসলে একটা বারফট্টাই করা লোক। একসময় এই পিসির পুলিশই তাকে জেলে পুড়েছিল আর বেশ করে চাবড়েছিল, এখন সেই জন্য রোজ দুবেলা পিসির চটি চাটে। সে বলছিল না যে রাজা শেখর মান্থা, রাজা শেখর মান্থা, সেও ওই শুভেন্দু অধিকারী যে এইসব কথাবার্তা বলছে তার জন্য দায়ী কলকাতা হাইকোর্টের, দায়ী অস্বীকার করতে পারে না। এতখানি ছোট লোক যে তাকে কলকাতা হাইকোর্ট কিন্তু রুল জারি করে ডেকেছে। তো যাই হোক, সেই লোকটা এরকম করছিল, এবার আসলে মানুষকে গুলিয়ে দিতে চায়। তো ওই রাজাশেখর মান্থা তিনি যে অর্ডারটা দিয়েছিলেন সেটা চ্যালেঞ্জ করে শেষ পর্যন্ত কিন্তু সেটা চলে গিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টের কাছে। এবার মহামান্য সুপ্রিম কোর্ট সেখানেও চারিদিকটা বিচার করে দেখেছেন যে কলকাতা হাইকোর্টের যে রায় হয়েছে সেটা একদম জাস্টিফাইড। সত্যি সত্যি শুভেন্দু অধিকারীকে এইভাবে জব্দ করার জন্য তার বিরুদ্ধে ফলস এফআইআর তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে কেস সাজানো হচ্ছে। ফলে তারাও বলেছেন যে হ্যাঁ, একদম সঠিক সিদ্ধান্ত আছে এটা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওই যে 26টা এফআইআর আছে সেটাতে তো কোনো প্রসিড করা যাবেই না। আগামী দিনেও যদি কোনো রকম কোনো এফআইআর করতে হয়, আপনারা আগে কোর্টের সামনে আসুন এবং কোর্টের সামনে এসে আপনারা সেই পারমিশনটা নিন। কোর্টের সামনে আগে এস্টাবলিশ করুন যে সত্যি এফআইআর করার মতো কোনো জায়গা আছে কিনা, যে ধারা লাগাচ্ছেন, যে জায়গায় রয়েছেন, তথ্য প্রমাণ সমস্ত কিছু দিন। কোর্ট আগে সেটা বিচার করে দেখবে, তারপর মনে হলে তারপর এফআইআর করবেন, শুভেন্দু অধিকারীকে যা ডিস্টার্ব করার করবেন। এটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টও বলে দেয়। এই যে 3.5 বছরের জেল খাটা আসামি অশিক্ষিত বলছিলাম না, একটাই কারণ, মানুষকে গুলিয়ে দিতে চায়, অর্ধ সত্য বলে, সবটা বলে না। রাজাশেখর মান্থার কথা বলছেন, মহামান্য বিচারপতির কথা বলছেন, তার বাড়ির সামনে তো পোস্টার মারা হয়েছিল। এত চোটের পুলিশ, এই পিসি পুলিশ, যে কে সেই পোস্টার মেরেছিল এখনো বার করতে পারেনি। আসলে বারটা সবটাই করতে পেরেছে, সামনে নিয়ে আসেনি, আসলেই তো তোলামূলের সব বাহিনীগুলো ধরা পড়ে যাবে। তো রাজাশেখর মান্থা মহামান্য বিচারপতিকে দাগিয়ে দিতে হবে, একটা জিনিস মানুষের সামনে তৈরি করতে হবে। এই হাইকোর্ট বলুন, মহামান্য বিচারপতিরা বলুন, যারাই তৃণমূলের এই শয়তানিগুলো ধরে ফেলছে এবং সেটার এগেনস্টে রায় দিচ্ছে, তারা সবাই বিজেপির অফিস থেকে এই রায়গুলো হয়, এরা বলে না মাঝে মাঝে। তো সেটা যে সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেখানে গিয়েও থাপ্পড় খেয়েছিল, এইটা ওই 3.5 বছরের জেল খাটা আসামি বলছে না কেন? তো যাই হোক, সুপ্রিম কোর্টের যেহেতু এই অর্ডারটা রয়েছে, সেই অর্ডারটার কথাই কিন্তু শুভেন্দু অধিকারীর আইনজীবী তুলে ধরে, যে যেখানে দেশের সর্বোচ্চ আদালত, সেখান থেকে শুভেন্দু অধিকারীর জন্য এই রক্ষা কবচটা আছে, সেখানে মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে এসে এটা তো অ্যাপিল করলে হবে না। এর এখতিয়ারই নেই মহামান্য কলকাতা হাইকোর্টের এই রক্ষা কবচ থাকবে কি থাকবে না সেটা নিয়ে বিচার করা, যেহেতু সুপ্রিম কোর্টে চলে গেছে। তখন মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত তিনিও বলেন যে হ্যাঁ, এটা তো ঠিক কথা, এই যদি রায় থাকে সুপ্রিম কোর্টে, তাহলে এটা প্রপার কোর্ট নয়। আপনারা আগে সেই কোর্ট থেকে ভ্যাকেট করিয়ে নিয়ে আসুন যে না, এরকম করা যাবে না, তারপর আমরা শুনবো যে এটা এই এফআইআরটা দাঁড়াতে পারবে কি পারবে না, তারপর এই জিনিসটা নিয়ে প্রফিট করা যাবে। আসলে গন্ডগোল যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে এই অভয়া কাণ্ড নিয়ে, যেটা আরজিকর কাণ্ডর বর্ষপূর্তি হলো, সেদিনকে শুভেন্দু অধিকারীর যে ভূমিকা এবং যেভাবে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আর সেই জায়গায় সেই যে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন শুভেন্দু অধিকারীর সামনে আছে, এবং শুভেন্দু অধিকারীর কথা শুধু আমি বলবো না, আসলে সেটা তো একটা আবেগের জায়গা। অভয়ের বাবা মা ডাক দিয়েছিলেন, একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম হয়ে গেছে, এবং সেখানে জাতীয় পতাকা নিয়ে সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রাস্তায় নেমেছেন। যদিও সেখানে আমরা দেখেছিলাম যারা এই তৃণমূলের বি টিম সি টিম তারা কিন্তু আসেনি, কেননা তাহলে রাজনীতিটা হবে না, তো নবান্নের ফিশ ফ্রাই খাওয়া যাবে না। তো যাই হোক, সেই জায়গা থেকে পুলিশের বিরুদ্ধে এখন অভিযোগ উঠে গেছে যে অভয়ার মাকে মেরে মাথা ফুলিয়ে দেওয়া হয়েছে, তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। এফআইআর তো হয়েছেই, সেটা নিয়ে পুলিশে অভিযোগ তো হয়েছে। তার থেকেও বড় কথা, মানুষের যে সেন্টিমেন্ট, সেই জায়গাটা কিন্তু চরমে পৌঁছে গেছে। কেননা মানুষ দেখছে যে এই পুলিশ কি ধরনের গাজওয়ারি করছে। যখন শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, 26,000 শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে এই তোলামিল বাহিনীর জন্য, কোটি কোটি টাকা এরা নয়ছয় করেছে, অযোগ্যদের ঢুকিয়ে দিয়েছে, আর সেইটা নিয়ে যখন যোগ্য শিক্ষকরা বিচার চাইতে যাচ্ছেন, তখন সেই পুলিশ এসে এদের পেটে লাথি মারছে। মানে এদের মনুষ্যত্ব বলে আর কিছু নেই। অভয়ের বাবা মা যাদের কন্যাকে ওইভাবে চূড়ান্ত চূড়ান্ত মানে নারকীয়, পাশবিক বলে বোঝা যায় না, সেই অত্যাচার করে তাকে শেষ করে দেওয়া হয়েছে। এই পৃথিবী থেকে আমাদের বোনটা চলে গেছে, তার বাবা মা তো সমস্ত কিছু হারিয়ে ফেলেছে, কিন্তু এখনো সুবিচার পায়নি। কেন পায়নি? কেননা এই কলকাতা পুলিশের দিকে আঙুল উঠেছে, এই প্রশাসনের দিকে আঙুল উঠেছে, তারা তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করে ফেলেছে। ফলে সিবিআই পাচ্ছে না। সিবিআই ধোয়া তুলসী পাতা নয়, সেই কথাও অনেকে বলছেন, কিন্তু সিবিআই যে প্রসিড করতে পারছে না, তার তথ্য প্রমাণ লোপাট হয়েছে। ফলে নবান্নের দিকে আঙুল তুলছেন এবং তারা সেই মিছিলটা করছেন।
আর সবকিছু হারিয়ে যাওয়া একটা বাবা মাকে যখন থামাতে পারছে না, তাকে লাঠির আঘাত দিয়ে মাথা ফুলিয়ে দিতে হচ্ছে। এই যে অমানবিক চেহারাটা এই মমতা প্রশাসনের সামনে চলে আসছে, আর সেখানে শুভেন্দু অধিকারীর প্রতিবাদী মুখটা, দুটো পাশাপাশি যখন মানুষ রাখছে, তখন একদম রাগে ক্ষোভে ফুঁসে উঠছে এবং একটাই শপথ নিচ্ছে যে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন সেটাই মন্ত্র, সেই মন্ত্রই 2026-এ ভোট করতে হবে, এই আপদগুলোকে বিদায়ী করতে হবে। আর যত এই জনমত স্ট্রং হচ্ছে, তত থরথরানি শুরু হয়ে যাচ্ছে নবান্নে, তত পিসিমণির কাঁপুনি শুরু হয়ে যাচ্ছে। আর তাই আবার পুলিশকে লেলিয়েছে, যে করে হোক ওটা ভ্যাকেট করাও, আর ভ্যাকেট করিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করো, ওই মালটাকে জেলে পড়ো। যতক্ষণ পর্যন্ত না শুভেন্দু অধিকারীকে জেলে পড়া যাচ্ছে, 26 নিয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। কেননা কোনো সেটিং অপোজিশন নয়, চোখে চোখ রেখে লড়াই করছে, প্রত্যেক দিন আমাদের পর্দা ফাঁস করছে, আর তার ফলে বিজেপির জনপ্রিয়তা একদিকে বাড়ছে আর তৃণমূলের একদিকে ভরাডুবি হচ্ছে, এটা সুনিশ্চিত হয়ে যাচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে, এই দেশে এখনো আইনের শাসন চলে, এই দেশে এখনো সংবিধানের স্বীকৃত আইন চলে, এই দেশে পিসিমণির জঙ্গলরাজ চলে না, শাসকের আইন চলে না। আর তাই হাইকোর্টে গেলে এইভাবেই খাটিয়ে আইনের থাপ্পড় খেতে হয়। যাও এখন সুপ্রিম কোর্ট ভ্যাকেট করিয়ে নিয়ে এসো, দেখা যাক কতখানি ক্ষমতা রয়েছে এবং শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করার পারমিশন কোর্ট দেয় কিনা, শুভেন্দু অধিকারী কি অন্যায় করে ফেলেছে সেটা কোর্টের সামনে আগে প্রুভ করুক, আসুক সমস্ত কিছু। কিন্তু এইসব করে যে শুভেন্দু অধিকারীকে আটকানো সম্ভব নয় এবং তৃণমূলের আতঙ্কের এক এবং একমাত্র নাম শুভেন্দু অধিকারী, এইটা তৃণমূলই আরো বেশি করে প্রমাণ করে দিচ্ছে। কি বলবেন শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য সরকারের এই ভয়ে থরথর অবস্থা এবং সেই নিয়ে শুভেন্দু অধিকারীকে যে করে হোক জেলে পড়ার একটা চেষ্টা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।